আমরা উই দ্য ফ্যামিলি এবারে যাচ্ছি শুধুমাত্র নর্থ সিকিম ভ্রমণে। সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলেও প্রকৃতি প্রেমিকদের কাছে এ হলো এক স্বর্গ, এক কথায় হেভেন ইন আর্থ। উঁচু উঁচু বরফে মাথা ঢাকা সবুজ পাহাড়, গভীর উপত্যকা, নদী, ঝর্ণা এবং জীববৈচিত্র্যে ভরা সিকিম পর্যটকদের জন্য ভারী পছন্দের, মনোমুগ্ধকর অথচ রোমাঞ্চকর জায়গা। তাই এবারে পুজোর ছুটির অন্তিম পর্যায়ে অর্থাৎ কালী পুজোর সময় বেরিয়ে পড়লাম ছোট্ট সিকিম রাজ্যের বৃহত্তম জেলা উত্তর সিকিম পর্যটনে, যেটি নর্থ সিকিম ট্যুরিজম নামে বহুল পরিমাণে পরিচিত। হঠাৎ করে ওয়ান ডে ম্যাচের মতো এই ট্যুরের পরিকল্পনা করে ফেললাম। ট্রেনের টিকিট বা তৎকাল বুকিং তো দূরস্থ, তাই বেরিয়ে পড়লাম লেটস গো অল্টো নিয়ে 3 জনে উইথ দ্য ফ্যামিলি। শুরু হয়ে যাক হ্যাপি জার্নি। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। এখন ভোর 5টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। আমরা আবার নতুন একটা অভিযানে বেরিয়ে পড়েছি ছোট্ট গাড়িতে করে। ঘড়িতে ভোর 5টা বাজতে চলেছে। উই আর অল রেডি টু গো। ঠিক আছে, আমি আসছি। গাড়ির ওডোমিটার রিডিং এখন 25,028 কিলোমিটার। ভোরের আধারে উলবেড়িয়া স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে চললাম শিলিগুড়ি জাংশনের উদ্দেশ্যে। আর কয়েকদিন পরেই মহাকালীর পুজো, তারই মণ্ডপ সজ্জার কাজ চলছে। এবারে আর থাকতে পারলাম না, মায়া কাটিয়ে এগিয়ে চললাম ন্যাশনাল হাইওয়ের দিকে। মিনিট 10-এর মধ্যেই আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 6, যেটি মুম্বাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে বা চেন্নাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে নামেও পরিচিত। এবার বলি কি কি সুন্দর উপায়ে নর্থ বেঙ্গল বা সিকিম আসতে পারবেন হাওড়া বা কলকাতা থেকে। প্রথমেই বলি কলকাতা থেকে বাসে কিভাবে আসবেন। কলকাতা বা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রতিদিনই সন্ধ্যাবেলায় ডিলাক্স বা সেমি ডিলাক্স ক্যাটাগরির সরকারি এবং বেসরকারি ভলভো বাস ছাড়ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। ভলভো ডিলাক্স বাসের একটি সিটের ট্যারিফ হলো 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে। অনলাইনে বাস কীভাবে বুক করবেন এরকম একটি ওয়েবসাইট হলো redbus.in। ওয়েবসাইটে দেখুন বাসে সময় লাগে কম বেশি 12 ঘন্টার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই ইনস্ট্যান্ট টিকিট, অর্থাৎ যেদিন যাবেন সেদিনই কাউন্টার থেকে বা অনলাইনে টিকিট কাটতে পারবেন। আপনি আপনার পছন্দের মতো সিট বুক করতে পারবেন। আমরা এখন দুর্গাপুর হাইওয়েতে আছি, এবার নর্থ বেঙ্গল যাবো, সেই জন্য আমরা ডান দিকে টান নেবো, দিল্লি রোড হয়ে যাবো। বাবা কি করছো? ঘুমাচ্ছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, বাবা এখন লাইটগুলোকে বালিশ করেছে, ওটাই ঘুমিয়ে পড়েছে। আর বেডশিট উঠছে গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমরা ডানকুনি টোলপ্লাজার ঠিক আগেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে ডান দিকে টার্ন নিয়ে দিল্লি রোড ধরে নেব। ডান দিকে যাওয়ার সিগন্যাল অন হয়ে গেছে। এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে দিল্লি রোডে চলে যাচ্ছি। গুগল ম্যাপ অনুযায়ী উলবেড়িয়া বা কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব 603 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 14 ঘন্টা। প্রাথমিকভাবে আজকে সন্ধ্যে 7টা-8টার মধ্যে শিলিগুড়ি পৌঁছানোর চেষ্টা করব। ট্রেনে করে আমরা তো নর্থ বেঙ্গল প্রায় যাই। এবারে চলুন আমাদের সঙ্গে সড়ক পথে নর্থ বেঙ্গল, যেখানে আমরা প্রথমেই যাব শিলিগুড়ি পর্যন্ত। দেখে নিই একবার উলবেড়িয়া থেকে বা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রুট ম্যাপটা কেমন, আমরা কোন রুট দিয়ে যাচ্ছি। লেটস সি। গুরুত্বপূর্ণ এই রুটটি প্রায় নতুন করে ডেভেলপ করা হয়েছে। ডানকুনি থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা দিল্লি রোড ধরে এখন যাচ্ছি। এরপর কৃষ্ণনগর, বেতুয়াডাওয়ারি, বহরমপুর, ফারাক্কা ব্রিজ অতিক্রম করার পর পড়বে নবনির্মিত মালদা বাইপাস। তারপর রায়গঞ্জ, ডালকলা হয়ে শিলিগুড়ি। কোথাও ট্রাফিক জ্যাম বা অন্য কোনো সমস্যা না হলে এই রুটে সময় লাগবে 12 থেকে 14 ঘন্টার মতো। তার মানে হলো আমরা ভোর 5টাতে বেরিয়েছি, শিলিগুড়ি পৌঁছানোর কথা আজকে সন্ধ্যে 7টার মধ্যেই। লেটস সি হোয়াট উইল বি হ্যাপেন নেক্সট।
ঢোকার আগেই ছিল প্রশস্ত জ্যাম, প্রায় আধ ঘন্টা আমাদের এখানে টাইম ওয়েস্ট হয়েছে। সেই জ্যামটা কাটিয়ে আমরা দুর্গাপুর যে হাইওয়ে আছে, দুর্গাপুর হাইওয়ে থেকে আমরা ডানকুনির টোলের ঠিক আগে আমরা ডান দিকে দিল্লি রোড ধরে নিলাম নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। আমাদের কিন্তু ডেস্টিনেশানে কোনো ঠিক নেই, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, কিন্তু অ্যাকচুয়াল নর্থ বেঙ্গলে কোন জায়গাটায় যাব সেটা আমরা এখনও নিজেরাও জানি না। তবে আজকে আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়ি পৌঁছবো, শিলিগুড়ি পৌঁছে এবার তারপর আমরা ডিসাইড করব যে কোন দিকে যাব, দার্জিলিং যাব না ডুয়ার্স যাব না সিকিমের দিকে যাব, সেটা এখনও ঠিক করিনি। ওখানে গিয়ে সেটা আমরা ঠিক করব। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আসলে অনেকদিন গাড়ি নিয়ে বেরোনো হয়নি, পুজোর ছুটিতে কোথাও একটা যেতে হবে, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ডেস্টিনেশন ঠিক নেই, কিন্তু গাড়ি চালিয়ে যে ভ্রমণ সেটা ঠিক আছে। আমরা এখন একটা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, বৈদ্যবাড়ি ক্রসিং। এটা শিলিগুড়ি যাওয়ার কনভেনশনাল রোড হচ্ছে বর্ধমান দিয়ে, তো এদিকে রোডটাও বেশ অনেকটা ডেভেলপড হয়েছে। এই রোডটা গিয়ে মিশবে NH-34, অর্থাৎ আমরা কৃষ্ণনগরের পাশ দিয়ে মালদা বাইপাস হয়ে আমরা চলে যাব। নর্থ বেঙ্গল বা সিকিম যাওয়ার গেটওয়ে হলো শিলিগুড়ি। সব থেকে ইকোনমিক্যাল, আরামদায়ক এবং সেফ জার্নি হলো ট্রেনে করে নিউ জলপাইগুড়ি জাংশন বা শিলিগুড়ি জাংশনে পৌঁছে যাওয়া। অনেকগুলি ট্রেন, স্পেশাল ট্রেন হাওড়া, কলকাতা বা শিয়ালদা থেকে NJPর উদ্দেশ্যে ছাড়ে। আপনাদের সুবিধার জন্য এখানে ট্রেনের লিস্টগুলি এখানে দেওয়া হলো, পজ করে এগুলো দেখে নিতে পারেন। এই ট্রেনগুলি ছাড়ছে হাওড়া, ডানকুনি, কলকাতা, সাঁতরাগাছি, শিয়ালদা স্টেশন থেকে। একদম ডান দিকে ট্রেনগুলির ছাড় টেন্টেটিভ টাইম দেওয়া আছে। সব থেকে ভালো হয় সকাল 6টা বা 6:30টার মধ্যে যে ট্রেনটি NJP পৌঁছচ্ছে সেটি সিলেক্ট করা, কারণ তাহলে একটা আরামদায়ক ঘুমের পরেই দেখবেন NJP পৌঁছে গেছেন। এরকম একটা ট্রেন হলো কামরূপ এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে সন্ধ্যে 6:30টায় ছাড়ে এবং NJP পৌঁছায় পরের দিন সকাল 5:50 এই ট্রেনটির স্লিপারে হাওড়া থেকে NJP ট্রেনের ফেয়ার 330 টাকা, 3AC-তে 895 টাকা, 2AC-তে 1280 টাকা। অন্যান্য ট্রেনেও কম বেশি এই ধরনের ফেয়ারই প্রযোজ্য। হাওড়া, কলকাতা বা শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন নিউ জলপাইগুড়ি বা NJP স্টেশনে। তারপর এই স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি পৌঁছে যেতে পারেন পাহাড়ে পর্বতে ঘেরা কোনো গ্রামে বা শহরে বা রাজ্যে, যেমন ডুয়ার্স, দার্জিলিং বা সিকিম। এখন তেল ভরো গাড়ি চলো, তেল ভরো গাড়ি চলো। আমাদের মানে কোথায় যাবো কোনো ঠিক নেই, কিন্তু এটা ঠিক, তেল ভরো গাড়ি নিয়ে চলো। ওই জন্য আমরা এগিয়ে চলেছি, তেল ভরো গাড়ি চলো। সামনে দেখছি একটা টোল প্লাজা, কিন্তু এখানে টোল রেডি হয়নি। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আগেকার পুরনো জীর্ণ দিল্লি রোড এখন কেমন ঝকঝকে দুর্দান্ত হয়ে উঠেছে। এই রুটে আমরা এই প্রথমবার ড্রাইভ করছি। বেশ কিছু রিসেন্ট ইউটিউবে এই রাস্তার কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিলাম কনভেনশনাল বর্ধমান ফুট হিসাবে রুট দিয়ে না গিয়ে এই দিল্লি রোড ধরেই যাব। আর যেমন ভাবনা তেমনি গাড়ি ড্রাইভ করে সামনের দিকে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুগণ, এই দুর্দান্ত রোড ট্রিপের সাক্ষী হতে আপনারাও ভার্চুয়ালি আমাদের সঙ্গে থাকুন। লেটস গো। আমরা এখন হুগলি জেলার মধ্য দিয়ে যাচ্ছি, আর সামনে ওই যে এই জেলারই গর্ব মগরা ফ্লাইওভার। এটি একটি গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজ, যেটি জিটি রোডকে বাইপাস করে দিল্লি রোডের সঙ্গে STKK রোডের মধ্যে সংযোগ তৈরি করেছে। Every word I move, so distinct like an adjective. I got a vendetta against
আমরা এখন যাচ্ছি সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া বা STKK স্টেট হাইওয়ে দিয়ে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা খুব দারুণ। ওই তো সাইনবোর্ডে দেখতে পাচ্ছি নবদ্বীপ আর মাত্র 32 কিলোমিটার। এই রাস্তাটি তৈরি করেছে WBHDC বা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই কালনা কাটোয়া রোড থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে চৌডাঙ্গা কুসুমগ্রাম রোডের দিকে ঢুকছি। এই রেলওয়ে ক্রসিং এর বাম দিকেই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। এই নবদ্বীপ ধাম একটি ধর্মীয় স্থান এবং শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান। হাওড়া বা শিয়ালদা থেকে সহজেই ট্রেনে করে এখানে আসা যায়। আমরা এখন তাহলে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছি। ওই যে সামনেই গঙ্গা নদীর উপর বিখ্যাত নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। 569 মিটার দীর্ঘ এই ব্রিজটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, যেটি নবদ্বীপ এবং কৃষ্ণনগর শহর দুটির মধ্যে যৌথ সূত্র স্থাপন করেছে। আমরা অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমানের সমুদ্রগড় ক্রস করে আমরা ঢুকে বললাম নবদ্বীপে। আমরা এখন কৃষ্ণনগরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে কৃষ্ণনগর আর বেশি নয়, আর 10-15 কিলোমিটার মাত্র বাকি। আমরা একটু পরে NH 34-এ উঠবো এবং মায়াপুর যাওয়ার যে রাস্তাটা তার পাশ দিয়েই আমরা চলে যাব। আর এখানে আমরা প্রায় 150 কিলোমিটারের মতো, 150 কিলোমিটার বেশি রান করে ফেলেছি। আমরা ঠিক ভোর 5টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন বাজে প্রায় 8:50। এবার আমরা এখন ব্রেকফাস্ট করব। সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, সেই ব্রেকফাস্ট আমরা এখন করে নেব। আরে বাবা, এটা দেখছি দারুণ টেস্টি ব্রেকফাস্ট। চানাচুর, মুড়ি আর গরম গরম ডিম ভাজা। বাহ! আমি টায়ারগুলো চেক করতে এসে দেখলাম লিক হয়ে গেছে। সামনে একটা দোকান আছে, ওখানেই যাবো। আস্তে আস্তে গাড়িটা চালিয়ে নিয়ে যাই। গাড়ির চাকাতে একটা ছোটো মতো পেক ভিতরে ঢুকে গেছে আর রাস্তায় পেরেক থাকে, এগুলো কিছু করার না। অবশেষে দেখা গেল চাকাতে, সামনের চাকাতে দুটো পেরেক ভিতরে ঢুকে বসেছিল। সেই দুটো পেরেককে তুলে লিক সারিয়ে আবার আমরা যাত্রা শুরু করেছি। এখন আমরা কৃষ্ণনগরের দিকেই যাচ্ছি। ওখান থেকে আমরা ডাইভারশনটা আছে, ওখান থেকে আমরা NH 34-এ গিয়ে উঠব। সামনেই চোখে পড়লো মালদা 221 কিলোমিটার এবং বহরমপুর 92 কিলোমিটার। আমাদের এখন এগিয়েই যেতে হবে। আর ওই যে ডান দিকের রাস্তাটা, ওটা কিন্তু এসছে কলকাতা থেকে। যারা কলকাতা হয়ে উল্টোডাঙ্গা হয়ে আসবেন তারা ওই রাস্তা দিয়ে আসবেন। সামনের ওই যে জাংশন পয়েন্টটা দেখছেন, এটি এখন আন্ডার কনস্ট্রাকশন। এখান থেকেই শুরু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34। আর আমরা ডানকুনি হয়ে এসেছি বলে আমরা দিল্লি রোড হয়ে এসে এই ন্যাশনাল হাইওয়ে 34-এর সঙ্গে এসে মিশেছি। NH 34-এর স্টার্টিং পয়েন্টের কাজ এখনো চলছে, তাই আমাদের এই 2 কিলোমিটার খারাপ রাস্তাটা একটু কষ্ট করে ঘুরে যেতে হবে। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি এর নাম হলো অনাথেশ্বর রোড। এই রোড সোজা চলে গেছে কৃষ্ণনগর শহরের দিকে। সামনে ওই যে গেটটা দেখছেন, ওটাই হলো কৃষ্ণনগর শহরের প্রবেশদ্বার। আর আমরা চলে যাব বাম দিকে একটুখানি গেলেই NH 34-এর উপর আমরা মিশে যাব। হুররে! আমরা এবার NH 34-এ উঠে পড়লাম। এবার আমরা সুন্দর রাস্তা পাবো। লেট আস সি। আপনারা যারা কলকাতা বা হাওড়া থেকে NH 34 হয়ে শিলিগুড়ি যাবেন তারা দেখে নিন রোডের কন্ডিশনটা। জলঙ্গি নদীর উপর আমরা এখন দ্বিজেন্দ্র ব্রিজ ক্রস করছি। কৃষ্ণনগর শহরের ডাইভারশন পয়েন্ট থেকে মিনিট 10 এগোনোর পরই আমরা পেয়ে গেলাম টোল রোড, যেখান থেকে শুরু হচ্ছে NH 34। অর্থাৎ এই পর্যন্ত NH 34-এর কাজ সম্পূর্ণ হয়েছে। আমাদের রোমের শয়ন কক্ষটি কিন্তু দারুণ। শুয়ে বসে গেম খেলে দারুণ সময় কাটাচ্ছে। হ্যাপি জার্নি হোমস। ডালখোলা এখনো 336 কিলোমিটার বাকি, আর মালদা 210 কিলোমিটার। আমরা দেখছি কতক্ষণে পৌঁছতে পারি। আরে এখানে নাকা চেকিং হচ্ছে নাকি? সামনে এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে চলে গেলে পৌঁছে যাবেন মায়াপুর, যেখানে এখন তৈরি হয়েছে বিখ্যাত চন্দ্রদেবা মন্দির। বিশ্বের বৃহত্তম মন্দির এটি। আমরা কিন্তু এখন যাব
সোজা বেতুয়া ডহরির দিকে NH-34 ধরে। ওই যে রাস্তার বাঁ দিকে দেখতে পাচ্ছেন, ওই হলো বেতুয়া ডহরি জঙ্গল। এই জঙ্গলে মূলত হরিণ এবং রক পাইথন পাওয়া যায়। এই জঙ্গলে ঢোকার জন্য 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। ওই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, ওই হলো বেতুয়া ডহরি অভয়ারণ্যে ঢোকার প্রবেশদ্বার। ওখানেই 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। নদিয়া জেলার সীমানা এখানেই শেষ। এরপর আমরা ঢুকে পড়লাম মুর্শিদাবাদ জেলাতে। পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কতখানি চলে এলাম। আমরা এখন নদিয়া ডিস্ট্রিক্ট ক্রস করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। আমরা এখন বেলডাঙ্গা ক্রস করে বহরমপুর শহরের দিকে চলেছি স্বামী অখণ্ডানন্দ সরণী রোড ধরে। এই বাইপাস রোডটি পরে সংযুক্ত হয়েছে বাদশাহী রোডের সঙ্গে। গুগল ম্যাপটি দেখলে আমাদের লোকেশনটি ভালোভাবে বোঝা যাবে। ওই যে বাম দিকে জগন্নাথ ঘাট, গঙ্গার তীরে বহরমপুরে গোড়া বাজারে খুবই জনপ্রিয় এই জগন্নাথ ঘাট। এই ঘাটের সামনে 3টে জগন্নাথ মন্দির আছে। রথের সময় এখানে প্রচুর ভিড় হয়। স্লো বাট স্টেডিলি আমরা জগন্নাথ ঘাট পেরিয়ে যাচ্ছি। এরপর আমরা ইউটার্ন নিয়ে বাদশাহী রোডে গিয়ে উঠব। তারপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ দিয়ে গঙ্গা নদী পেরিয়ে চলে যাব মোরগ্রাম ফারাক্কার দিকে। বাহ, রাস্তার পরিবেশটা কি সুন্দর! সবুজের ছোঁয়ায় চারিদিকটা উদ্ভাসিত। গঙ্গার পাশ দিয়ে এগিয়ে চলা স্বামী অখণ্ডানন্দ সরণী রোড থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। এখন আমরা DM বাংলো রোড ধরে যাচ্ছি। আর ওই যে দেখুন, এই মাঠের সামনেই আছে বহরমপুরের বিখ্যাত লোগো আই লাভ বহরমপুর। আমাদের হাতে সময় খুবই কম, তাই এখানে নেমে যে কিছুটা ফটোসেশন করব সেটা কিন্তু এবারে আর হয়ে উঠল না। বেটার লাক নেক্সট টাইম। আর এই ডান দিকে যে মাঠটি দেখছেন, এই মাঠটি হলো বহরমপুরের বিখ্যাত স্কোয়ার ফিল্ড গ্রাউন্ড। এটি হেলিপ্যাড গ্রাউন্ড নামেও বেশি পরিচিত। প্রধান সড়কে ওঠার আগে এই ব্যস্ত ক্যান্টনমেন্ট রোড দিয়ে এখন যাচ্ছি। এটি একটি সার্ভিস রোড টাইপের। যাই হোক, স্মুথলি বাম দিকে টার্ন নিয়ে উঠে পড়লাম 5 গ্রাম নবগ্রাম লালবাগ রোডে, যেটি বাদশাহী রোড নামেও পরিচিত। এই প্রসঙ্গে বলে রাখি, এখান থেকে ডোমকল হয়ে বাংলাদেশের বর্ডার ভিউ দর্শন করার জন্য জলঙ্গি রিভার সাইডের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। যদি এখানে নাইট স্টে করেন তাহলে এই ভিউ পয়েন্টে ঘুরে আসতে পারেন। আর এখানে নাইট স্টে করার মতো বেশ কয়েকটি ভালো ভালো কিন্তু হোটেল আছে। আমরা এখন দৌড়ানোর চেষ্টা করছি বহরমপুরের একমাত্র ব্রিজ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের উপর দিয়ে। এটি বহরমপুর ব্রিজ নামেও বেশ পরিচিত। এই ব্রিজটি গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছিল 1971 সালে। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি শুধুমাত্র দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগসূত্র তৈরি করেনি, এটি যোগসূত্র তৈরি করেছে নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গেও। বর্তমানে এই ব্রিজটি NH-34 এর অধীনে বহরমপুরের বাইপাসের কাজ চলছে। এই কাজটি সম্পন্ন হলে শিলিগুড়ি অভিমুখে যাত্রা আরও স্মুথ হবে। আমাদের গাড়ি এখন NH-34 ধরে ছুটে চলেছে। আর একটু পরেই আমরা মোরগ্রাম পৌঁছে যাব। সামনেই বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় সড়কের টোলগেট, অ্যান্ড ইটস এ সেকশন অফ NH-34। সামনের ওই বড় লরিটার কাণ্ডটা দেখুন, গুতিয়ে গুতিয়ে বাম দিক থেকে ডান দিকে লেনে চলে এলো। এদেরকে কন্ট্রোল করার মতো সিস্টেম এখন আমাদের হাতে নেই। এই হলো বহুল বিজ্ঞাপিত মোরগ্রাম ক্রসিং। যারা বর্ধমান হয়ে শিলিগুড়ি যাবেন তারা এই মোরগ্রামে এসে NH-34 এসে উঠবেন। মোরগ্রাম ক্রস করার পর দেখছি রাস্তা বেশ ফাঁকা। অনেকক্ষণ পরে একটু আরামদায়কভাবে গাড়ি চালাচ্ছি। আশা করছি এবারে আমরা তাড়াতাড়ি ফারাক্কা পৌঁছে যাব। আমাদের ওমসের কাছে এখন অফুরন্ত সময়। অনেকদিন টানা এতক্ষণ ফোন পাইনি। ওমস, হ্যাপি সার্ফিং।
NH-34 এর উপর জল জল করছে সাইনবোর্ড, তা দেখে বুঝলাম ফারাক্কা নজদিক হ্যায়। প্রায় যানবাহনহীন রাস্তায় এগিয়ে চললাম টুয়ার্ডস ফারাক্কা। আমরা এখন ছোট একটা ব্রেক নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখান থেকে ফারাক্কা আর মাত্র 20 কিলোমিটার। একটু পরেই আমরা ফারাক্কার ব্রিজে পৌঁছে যাব। তার আগে একটু ছোটো ব্রেক নিয়ে নিলাম, একটু রিল্যাক্স করলাম, একটু ঘুমটা কাটানোর চেষ্টা করলাম। আর এই হলো সেই NH-34, এই হলো সেই NH-34। ফারাক্কা ফিডার ক্যানালের উপর আইরন বিচ, হুররে! অর্থাৎ আমরা ফারাক্কা চলে এলাম। Wow, what a scenic road trip this is. We are really lucky যে আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য এই ধরনের একটা রাস্তা পাচ্ছি। কারণ এর আগে আমরা বিভিন্ন ব্লগে দেখেছি যে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা সত্যিই খুব খারাপ। লোকে রোড ট্রিপ করার আগে কয়েকবার চিন্তা করে সত্যি শিলিগুড়ি রোড ট্রিপ করা যাবে তো। শিলিগুড়ি যাওয়ার প্রায় অর্ধেক রাস্তা আমরা চলে এলাম। আর এই জার্নিটা এখনো পর্যন্ত দু একটা জায়গা ছাড়া স্মুথ বলা চলে। আর এইরকম একটা রোড ট্রিপে সাক্ষী থাকতে পেরে সত্যি আমাদের খুব ভালো লাগছে। শিলিগুড়ি পৌঁছানোর পর এই রোড ট্রিপের কমপ্লিট রিভিউ আমি আপনাদের দেব, আপনারা দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস। আমরা ফারাক্কার খুব কাছাকাছি চলে এলাম। দিনের বেলা ফারাক্কার ব্রিজ দর্শন করবো বলে মনে মনে একটা উত্তেজনা অনুভব করছি। এর আগে যতবারই NGP যাওয়ার সৌভাগ্য হয়েছে তা অবশ্যই ট্রেনে করে। ফারাক্কা আমাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছিল। সেই আচ্ছন্ন অবস্থায় এক্সপ্রেস ট্রেনের সশব্দে ব্রিজ অতিক্রম করার শব্দ শুনে চোখ বেলে দেখার চেষ্টা করতাম এই বোধহয় ফারাক্কা ব্রিজ। এতক্ষণ ধরে যেহেতু শব্দ হচ্ছে এটা নিশ্চিত ফারাক্কা ব্রিজ। এইভাবে গভীর রাত্রে অনুমানের উপর নির্ভর করে নির্ধারিত হতো ফারাক্কা ব্রিজের গল্প। আসলে হাওড়া থেকে ট্রেন ছাড়লেই ফারাক্কা ব্রিজ সম্বন্ধে একটা কল্পনার জগৎ সৃষ্টি হয়। যেভাবেই হোক এক পলক দেখতে হবে, কারণ তুমি ফারাক্কা ব্রিজ। ওই যে দেখতে পাচ্ছেন সামনের টাওয়ারটা, ওই টাওয়ারটা অতিক্রম করেই পড়বে ফারাক্কা ব্রিজ। আর বাম দিকে দেখুন হাওড়া থেকে NGP যাওয়ার একমাত্র ট্রেন লাইন। এবার কোথায় জেগে সামনে দেখার পালা। বন্ধুগণ, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন দিনের বেলায় ফারাক্কা ব্রিজ কেমন লাগে। আমরা ঠিক ফারাক্কা ব্রিজে ঢোকার মুখেই দাঁড়িয়ে আছি। এখানে দেখছি অত্যধিক জ্যাম। কী কারণে জ্যাম বুঝতে পারলাম না, কিন্তু প্রচণ্ড জ্যাম ঠিক ঢোকার মুখেই। এখন দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই, দেখি কতক্ষণে ছাড়া পাই। এখন সময় 1:50, অর্থাৎ প্রায় 2টো বাজতে চলেছে। গুগল ম্যাপ অনুযায়ী উলুবেড়িয়া বা কলকাতা থেকে এই ফারাক্কা ব্যারেজ পর্যন্ত দূরত্ব 332 কিলোমিটার। আমাদের ফারাক্কা ব্যারেজ অতিক্রম করার কথা ছিল বেলা 12টার মধ্যেই, অর্থাৎ আমরা প্রায় 2 ঘন্টা লেটে চলছি। ফারাক্কাতে ঢোকার আগেই কিন্তু আমরা প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল এখানেই আমরা স্থিরভাবে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে এসি চালিয়ে নিজেদের ঠান্ডা করছি, মাঝে মাঝে যাচ্ছি। খুব কচ্ছপের থেকেও ধীর গতিতে আমরা এগোচ্ছি ফারাক্কা ব্রিজে ঠিক ঢোকার ঠিক মুখেই। অর্থাৎ এখন বাজে 3টে বেজে গেছে। এখন আমরা সেই 1:50 এখানে ঢুকেছিলাম, 3টে বেজে গেছে, মানে 1 ঘন্টা 10 মিনিট শুধু আমরা এই ফারাক্কার ঢোকার মুখেই দাঁড়িয়ে আছি। জাস্ট ইমাজিন। দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট পর অবশেষে এই জ্যামজট কাটলো। আমরা ধীরে ধীরে বাঁ দিক দিয়ে কিছুটা অফরোডিং করে এগোতে লাগলাম। সাহস করে তো এগিয়ে যাচ্ছি, দেখাই যাক কি হয়। আশ্চর্য ব্যাপার, ফারাক্কা ব্রিজের ওপর কিন্তু সেরকম কোনো জ্যাম নেই। টোটো, অটো সবাই কিন্তু ধীর গতিতে স্মুথলি কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা 1 ঘন্টা 10 মিনিটেরও বেশি কৃত্রিম জ্যামে আটকে থাকলাম। ভাগ্যিস বাঁ দিক দিয়ে আমরা চলে এলাম। এই ফারাক্কা ব্রিজ অতিক্রম করতে করতে এই ব্রিজ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই, যেগুলি অবশ্যই আমি গুগল করে পেলাম। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজের নির্মাণ কার্য শেষ হয় 1970 সালে। শুরু হয়েছিল 1962 সালে। 2.3 কিলোমিটার দীর্ঘ এই রেল কাম রোড ব্রিজ অত্যন্ত দক্ষতার সঙ্গে তৈরি করে HCC বা হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। যেহেতু গঙ্গা নদীর একটি প্রধান অংশ
পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 1996 সালে এই গঙ্গা নদী জলবন্টন নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই অনুযায়ী এই জল দুই দেশের মধ্যে সরবরাহ করা হয়। কায়দা করে বেরিয়ে এসে দেখলাম এখানে বেশ গাড়ি ধীর গতি হলেও আমরা কিন্তু এগোতে পারছি। তো এই হলো গঙ্গা নদীর উপর। এখানে গঙ্গা নদী খুব চওড়া, একটা দিক চলে গেছে উলবেড়িয়ার দিকে, আরেকটা দিকে চলে গেছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশের দিকে। কোনটা কোন দিকে গেছে গাড়িতে বসে একটু বুঝতে পারছি না। বিশাল ব্যাপার তো এখানে। আর ব্রিজের কন্ডিশনটা কিন্তু ভালো নয়। ওদিকে রেল লাইন, এই যে ফারাক্কা ব্রিজের একদিকে রেল লাইন এবং একদিকে এই গাড়ি যাতায়াত করার লাইন। এই ব্রিজটার গুরুত্ব তো অপরিসীম। এই ব্রিজের সাহায্যে শিলিগুড়ি এবং কলকাতার সঙ্গে কানেক্টিভিটি, সড়ক পথে এবং রেলপথে যোগাযোগ হয়। কিন্তু এই ব্রিজের যা কন্ডিশন, ওরকমই গাড়িগুলো সবাই যাচ্ছে গাড্ডার মধ্যে, এবং দেখে যেন মনে হচ্ছে ব্রিজটা খুব জরাজীর্ণ অবস্থা। তার মধ্যে যে ব্রিজটা এইভাবে এত লোড নিয়ে দাঁড়িয়ে আছে, সত্যি এটা বিস্ময়কর। এদিকেও নদী খুব চওড়া। কোন দিকে বাংলাদেশে ঢুকেছে আর কোন দিকে পশ্চিমবাংলা দিয়ে বেঁকে গেছে বুঝতে পারছি না। গুগল ম্যাপ দেখে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এই ফারাক্কা থেকে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। প্রধান অংশটি পদ্মা নাম নিয়ে ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রবেশ করেছে এবং দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসে মিশেছে। অপর ভাগটি হুগলি নাম নিয়ে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সেই বঙ্গোপসাগরে এসে মিশেছে। বন্ধুগণ, ম্যাপ দেখে আশা করি কিছুটা বোঝা গেল। অত্যন্ত বুঝে সুঝে গাড়ি চালাতে হচ্ছে, যখন তখন গাড়ি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা। মানে ব্রিজের দুদিক বসে গেছে, মাঝখানে উঁচু হয়ে গেছে। অবশেষে আমরা ফারাক্কা ব্রিজ শেষ করে ফেললাম। ধীরে ধীরেই আসতে হলো, কিছু করার নেই। ফারাক্কা ব্রিজে ঢোকার মুখেও জ্যাম, ফারাক্কা ব্রিজ থেকে বেরোনোর সময়ও জ্যাম। কবে যেগুলো কন্ট্রোল হবে কে জানে। ফারাক্কা ব্রিজটা ক্রস করার পরেই দেখছি আর সেই জ্যামটা পাচ্ছি না। আমরা 2 ঘন্টা বসে আছি, একটু রিক্স নিয়ে বেরিয়ে আসি, ফাঁকা রাস্তা পেয়ে যাচ্ছি। এগুলো বলারও কেউ নেই। কালিয়াচক পেরিয়ে আমরা এখন যাচ্ছি মালদা, গাজল, রায়গঞ্জের দিকে। দেখা যাক কখন আমরা পৌঁছতে পারি। আমরা অলরেডি নির্ধারিত সময় থেকে 2-3 ঘন্টা লেটে চলছি। আমরা এই মালদা বাইপাস আর মালদা টাউনের কানেক্টিভিটি পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা এখন তো সিঙ্গালে দাঁড়িয়ে আছি আমরা এখন। ওদিকে সোজা চলে যাচ্ছে মালদা টাউন। আর এইটা হচ্ছে মালদা বাইপাস এদিকে। আর আমরা মালদা বাইপাস দিয়ে সোজা চলে যাব। মালদা বাইপাস হয়ে আমরা চলে যাব রায়গঞ্জ। আমরা এখন মালদা বাইপাস রোড ধরে এগিয়ে চলেছি। এখন সময় বিকেল 5:15। এই হলো মহানন্দা ব্রিজ। এই ব্রিজ থেকে মালদা শহরের বারসাই ভিউ দৃশ্যমান। মহানন্দা নদী এবং কালিন্দী নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে এই প্রাচীন মালদা শহর, যেটি আমের শহর নামেও বেশি পরিচিত। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই মালদা বাইপাস রোড, যেটি NH-34-এরই অংশ, এখানে এসেই শেষ হচ্ছে। আমরা আবার NH-34 ধরে কন্টিনিউ করছি টুয়ার্ডস রায়গঞ্জ। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এখন বাজে 5:35। আমরা এখন রায়গঞ্জের ঠিক 20 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। এটা একটা পেট্রোল পাম্প। এখানে আমরা তেল নিলাম, তেল ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন বাজে 5:35। ভোর 5টার সময় গাড়ি ছেড়েছিলাম, 12 ঘন্টা হয়ে গেল। আমাদের প্রায় 420 কিলোমিটার মতো রান করেছি। যখন আমরা রায়গঞ্জ এবং অতি সুন্দর ডালখোলা বাইপাস অতিক্রম করলাম, তখন দিক চক্রবাল জুড়ে আঁধার ঘনিয়ে এসেছে। অবশেষে প্রায় রাত্রি 9:45 নাগাদ শিলিগুড়ি টাউনের এই জাংশনটিতে এলাম। এখান থেকে শিলিগুড়ি টাউন আর মাত্র 2 কিলোমিটার, এবং ওই যে ওপরে সাইনবোর্ডের সিগন্যাল অনুযায়ী আমরা এবার ডান দিকে টার্ন নেব। আশা করছি ফেরার সময় আমরা ডালখোলা বাইপাসটা ভালোভাবে দেখাতে পারবো, কারণ তখন আমরা দিনের বেলায় ফিরবো।
অবশেষে ঠিক করলাম শিলিগুড়ির এই হোটেল সেন্টার পাড়াতেই থাকবো। এখন প্রায় রাত্রি 9টা বাজে, তাই আর কোনো ব্লগ নয়, এখন শুধু বিশ্রাম, অনলি রেস্ট। এই হোটেলের সম্পূর্ণ রিভিউ নেক্সট দিন অর্থাৎ নেক্সট ব্লগে দেব। টিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট। সুতরাং আপনারা দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো।